অসহায় মানুষগুলোর ছবি দেখতে দেখতে যখন মানসিক যন্ত্রণা নিতে পারছিলাম না, তখন খোঁজ খবর নিয়ে কিছু ত্রাণ সংগ্রহ করছে এমন মানুষদের সঙ্গে যোগাযোগ করলাম। তাদের কথা অনুযায়ী বাচ্চা এবং মেয়েদের জন্য লাগবে এমন কিছু জিনিসপত্র কিনে তাদেরকে তাদের হাতে পৌঁছে দিয়ে আসলাম। তাদের কথা হচ্ছে কি, এই সময়টায় বাচ্চা এবং মেয়েরাই বেশি অসহায় হয়ে আছে। সারাদিন ফেসবুকে যখন নিউজগুলো দেখছিলাম, সারাদিন যখন একটার পর একটা ছবিগুলো চোখের সামনে ভেসে উঠছিল, বিশেষ করে বাচ্চাদের ছবিগুলো, পানির মধ্যে ছোট ছোট বাচ্চাদের ছবিগুলো যখন দেখছিলাম, তখন শুধু আমার কাছে আমার নিজের বাচ্চাদের কথাই মনে হচ্ছিল। মা তো মনে হচ্ছিল এই বাচ্চাগুলোর জায়গায় যদি আমার বাচ্চাগুলো থাকতো, আমি তখন কি করতাম, কিভাবে ওদেরকে বাঁচাতাম, কিভাবে নিজেকে বাঁচাতাম, কিভাবে কি করতাম। আরও একটা ছবি যখন দেখলাম যে একটা অন্তঃসত্ত্বা মহিলা কোমর সমান পানির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে, ওই রকম অসহায় পরিস্থিতিতে পড়লে আমি কি করতাম। আমার প্রেগনেন্সির সময়টা আলহামদুলিল্লাহ এইরকম ছিল না। আলহামদুলিল্লাহ, তারপরেও কমপ্লেইনের শেষ ছিল না। কত কমপ্লেইন ছিল আল্লাহর কাছে, ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। আর এই মহিলাটার প্রেগনেন্সির কথা তাহলে আমি কি বলবো, আল্লাহর কাছে কি জবাব চাইবো যে কীরকম একটা সিচুয়েশনের মধ্যে আল্লাহ তাকে ফেলেছেন। শুধুমাত্র এই একজন মহিলা তো না, হাজার হাজার লাখ লাখ মানুষ এরকম পানিবন্দী হয়ে আছেন, কত কষ্ট, নিদারুণ কষ্ট করছেন। আমি নিজে এরকম সিচুয়েশনে পড়ি নাই, আমার কোনো আত্মীয় স্বজন এর মধ্যে নাই, কিন্তু আশপাশ থেকে যখন খবর শুনছি, সেদিন একজন ভাবির কথা বললাম, তার আত্মীয় স্বজনের কথা, তারা কোনো খোঁজ খবর পাচ্ছেন না। আমার সেই ব্লগটা দেখে আরেকজন ভাবি আমাকে নক করলেন যে, ভাবি আপনার ব্লগটা দেখলাম, আপনি একজনের কথা বললেন, আমার বাসার অবস্থাও সেম। আমি জানতাম না যে ওনাদের বাড়ি, ওনার ওনার আত্মীয় স্বজনের এক 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 অংশ আছেন, শ্বশুরবাড়ির এক অংশ আছেন ফেনীতে, চিটাগাংয়ের ওই দিকটাতে। তো ওনাদেরও ওই রকম কিছু আত্মীয় স্বজন ওই দিকটায় আছেন। তো ঢাকার দিকেই বেশিরভাগ থাকেন, কিন্তু ওই দিকটাও কিছু মানুষ আছেন যারা কিনা ওই দিকটায় থাকেন এবং ওনাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে এত বাজে অবস্থা। তো যাই হোক, এরকম সিচুয়েশনে কিচ্ছু যে করতে পারছি না, খুব অসহায় আমরা। ঢাকায় আমরা খুব ভালো আছি, কয়েকদিন টানা বৃষ্টিতে কিছুটা প্রবলেম হলেও আমরা কিন্তু ভালো আছি, ঘরে আছি, ছয়তলা বাসায় আছি, পানি আছে, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সব আছে। সুপে আমাদের খাওয়ার জন্য সুপেও পানি আছে। কিন্তু এই যে মানুষগুলো যারা বন্দি আছে, তাদের জন্য কি করা যায় সেই চিন্তা থেকেই চিন্তা করলাম যে আমার যতটুকু সম্ভব সেইখান থেকেই কিছু করি। তো আমি এরকম একজনের খোঁজ পেলাম ফেসবুকে, অনেক ঘাটাঘাটি করে একটা পোস্ট দেখে খোঁজ নিলাম। যেহেতু আমি উত্তরায় থাকি, উত্তরায় একজনের খোঁজ পেলাম, উত্তরায় 13 নম্বর সেক্টরে। এরকম আমি যদিও আমার সেক্টরেও এখানে আছে, আমার সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টরে। 10 নম্বর সেক্টরে মসজিদের এখান থেকে অনেক ত্রাণ জোগাড় করছে। তো আমি যেহেতু ফোনে কথা বলে 13 নম্বর সেক্টরের ওই ভাইয়ার সঙ্গে কথা বলে সব কিছু ম্যানেজ করে নিলাম। আমি ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে আমি আসলে কিছু সাহায্য করতে চাই, আমার সামর্থ্য অনুযায়ী কি দিলে সুবিধা হয়, আপনারা কি কি কালেক্ট করছেন। তো উনি তখন আমাকে বলল যে আসলে এই মুহূর্তে যেটা বেশি প্রয়োজন সেই জিনিসগুলোই আপনারা দেন, যেমন বাচ্চাদের জন্য কাপড় চোপড় দরকার, শুকনা খাবার দরকার, তারপর স্যানিটারি ন্যাপকিন দরকার, ওষুধ দরকার। তো এই জিনিসগুলো যদি আপনারা দিতে পারেন সেটা বেশি ভালো হয়। তো সেই অনুযায়ী আমরা আগের দিন লেগে গেলাম এগুলো কেনাকাটা করার উদ্দেশ্যে, বাইরে চলে গেলাম এবং গিয়ে এগুলো একটা একটা করে কিনে নিয়ে আসলাম আগের দিন। তো আপনারা এরকম যে যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দিয়েই হেল্প করেন। একজনের দেয়া হয়তো খুব সামান্য হতে পারে, তবে সেই সামান্যটুকুই সবাই মিলে যখন আমরা দিব, তখন সেটা হয়ে উঠবে অনেক অনেক বিশাল পাহাড় সমান। তো এরকম যেমন আজকে দেখলাম টিএসসিতে প্রায় অনেক টাকা ডোনেশন হিসেবে উঠে গিয়েছে। তো এরকম করে আমরা সবাই যে যার যার এলাকায় যারা কালেক্ট করছে তাদের মাধ্যমে করে দিতে পারি। যেমন আমাদের নিজেদের একার পক্ষে যে ফেনীতে বা ওরকম জায়গায় যে দিয়ে আসা সম্ভব না, তাই আমরা যারা কালেক্ট করছে ওদের কাছে দিয়ে আসলাম।